নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। এখন মে মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে। এরপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার একটা সময় আসতে চলেছে। তবে প্রায় এখনও 1.5 থেকে 2 মাস বাকি হচ্ছে সম্পূর্ণভাবে বৃষ্টির আগমনের। এরকম সময় বোগেনভিলিয়াকে আমরা কি পরিচর্যা করলে আরও বেটার ভাবে তাকে গ্রো করে নিতে পারবো সেই বিষয়ে আজকের ভিডিও। প্রথমেই বলি, এই সময় কিন্তু তীব্র গরমের সিজন। এই তীব্র গরমে কিন্তু আমাদের গাছপালা অনেক ক্ষেত্রেই একটু উইক হয়ে যায়। বিশেষত গরমের কারণে হয়তো পাতা একটু ঝলসে যেতে পারে, ফুলের রং ফেড হতে পারে। তবে যদি পর্যাপ্ত পরিমাণে জল, বিশেষ করে সকালবেলার দিকে জল, বিকেলবেলার দিকে জল স্প্রে করি, তাহলে গাছের খুব একটা সমস্যা হয় না। বোগেনভিলিয়া কিন্তু ট্রপিক্যাল উদ্ভিদ, সেজন্য গ্রীষ্মে কিন্তু তার খুব একটা সমস্যা হয় না। কোনো দুর্বল বা অসুস্থ গাছ যদি না থাকে বা কোনো ছোট গাছ যদি না থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কারণ নেই। ছোট এবং অসুস্থ ইনফেক্টেড গাছের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাছাড়া প্রায় সব গাছের ক্ষেত্রেই কিন্তু এ সময় আমরা সাধারণ ট্রিটমেন্ট মোটামুটি দিতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস এখন বলবো সেটা হচ্ছে সার দেয়া এবং গাছের প্রুনিং, পিঞ্চিং। চাইলে এই সময় আমরা গাছের হার্ড প্রুনিংও করতে পারি বা সফট প্রুনিংও করতে পারি। উভয়ই করা সম্ভব। যদি আমাদের গাছ অনেক পুরনো, ম্যাচিওর এবং হার্ডি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এ সময় অনায়াসেই গাছের হার্ড প্রুনিং করতে পারি। তবে গাছ যদি ছোট থাকে বা 1 বছরের কম বয়স থাকে বা 1 বছর হয়েছে এরকম বয়সী গাছ থাকলেও খুব একটা হার্ড প্রুনিং করা যাবে না। হার্ড প্রুনিং কেবলমাত্র বয়স্ক গাছের, যার বয়স 2-3 বছরের বেশি, তাদের ক্ষেত্রে হার্ড প্রুনিং এ সময় করা সম্ভব। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকবো যে হার্ড প্রুনিং করলে অনেক গাছ মারা যায়। এই কারণেই মারা যায় কারণ সেই গাছগুলো আগে থেকে দুর্বল ছিল। যদি পুরনো গাছ থাকে তাহলে কিন্তু হার্ড প্রুনিংয়ে গাছ মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা চাইলে এই সময় কিন্তু যে কোনো ধরনের সয়েল প্রোবায়োটিক ইউজ করতে পারি, কারণ এই সময় হচ্ছে প্রকৃষ্ট সময় যখন সয়েল প্রোবায়োটিক ইউজ করলে বর্ষার আগেই তার এফেক্টটা আমরা পাবো। অর্থাৎ শিকড়ে গিয়ে সয়েল প্রোবায়োটিকটা তার কাজ শুরু করে দিতে সময় পাবে। যদি বর্ষার প্রাক মুহূর্তে আমরা এটা করতাম তাহলে কিন্তু তার কাজটা হতো না। আগে থেকেই যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস বা ওই ধরনের ক্ষতিকারক কোনো প্যাথোজেনিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু আমরা যদি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিও, তাহলেও কিন্তু তার কর্মক্ষমতা সেইভাবে প্রকাশ পায় না এবং তার ফলটা সেভাবে পাওয়া যায় না। সেই জন্য এখন চাইলে আমরা মাইকোরাইজা, ট্রাইকোডার্মা ভিরিডি বা এই ধরনের যে কোনো জিনিস যা মার্কেটে সিনথেটিক ওয়েতে প্রসেস করে বিক্রি করে, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। একটা জিনিস এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন কোনো সয়েল প্রোবায়োটিক আমরা ইউজ করব, তখন টবের মাটি সম্পূর্ণ খটখটে ড্রাই বা বোন ড্রাই হয়ে থাকবে, সেটা কিন্তু করা যাবে না। আমাদেরকে মাটি হালকা ময়েস্ট রাখতে হবে। মাটি যদি হালকা ময়েস্ট থাকে, তখন যখনই আমরা এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মাটিতে দেব, তখন সেই ময়েশ্চারের মাধ্যমে কিন্তু সে সহজেই তার শিকড়ের দিকে চলে যাবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মূল অ্যাক্টিভিটি হচ্ছে গাছের শিকড় কেন্দ্রিক। সে গাছের শিকড়ের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তারা মিথজীবীয় একটা প্রক্রিয়া চালায় এবং সেটা গাছের পক্ষে বেনিফিশিয়াল হয় এবং তার এফেক্টটা আমরা ধীরে ধীরে পাই। এরা গাছের ইমিউনিটি বুস্টিং করে, গাছের বেটার ফার্টিলাইজার ইনটেকটাকে সিকিওর করে, বিশেষ করে ফসফরাস ইনটেকটাকে অনেক বাড়িয়ে দেয়। আমরা যে সমস্ত সার গাছের ক্ষেত্রে ইউজ করি, ম্যাক্সিমামই তাতে ফসফরাস থাকে। আমরা মেন যে গাছের ডায়েটটা দিই সেটা হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই ফসফরাসটা কিন্তু প্রায় সব ফার্টিলাইজারে কম বেশি থাকে, বিশেষ করে ইনঅর্গানিক ফার্টিলাইজারে অনেক বেশি থাকে, অর্গানিক ফার্টিলাইজারে তুলনামূলক কম থাকে। তবুও অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা তুলনামূলক কম থাকলেও অনেক ক্ষতির সম্ভাবনা কম থাকে যখন অর্গানিক ফার্টিলাইজারটা ইউজ করা হয়। কিন্তু যদি এই অর্গানিক ফার্টিলাইজারটা বারবার ইউজ করা সত্ত্বেও যদি তার এফেক্টটা আমরা না পাই, তাহলে বুঝতে হবে সেটা মাটির মধ্যে রয়ে যাচ্ছে, গাছ সেটাকে ইনটেক করতে পারছে না। এই জায়গাগুলোকে ত্বরান্বিত করার জন্য হচ্ছে বায়ো ফার্টিলাইজারটাকে আনা হয়েছে এবং সায়েন্স এই বায়ো ফার্টিলাইজারটাকে তৈরি করেছে, যেটা সয়েলে গাছের উপযোগী করে সেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো অ্যাভেলেবেল করবে যা গাছ নিতে পারে। অনেক ক্ষেত্রে আমরা গাছে অতিরিক্ত ফার্টিলাইজার
ফার্টিলাইজার দিয়ে থাকি, যেটা মাটিতেই অবস্থান করে, গাছ সেটা নিতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সয়েল প্রোবায়োটিকটা ইউজ করলে গাছ দেখি তরতরিয়ে বাড়ছে এবং অনেক সহজেই সে সুন্দর হয়ে উঠছে। এটা সেই কারণেই সম্ভব, কারণ মাটিতে আগে থেকেই ফার্টিলাইজার ছিল, কিন্তু সেটা গাছের উপযোগী ছিল না। সেই জন্যে সয়েল প্রোবায়োটিক এই উপযোগিতা তৈরি করলো এবং তারপর গাছ কিন্তু আমাদের সুন্দর হয়ে গেল। সেজন্য সয়েল প্রোবায়োটিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, এখন আমি দেখাবো আমার কিছু গাছ যেগুলোকে আমি হার্ড প্রুনিং করেছি এবং কোন কোন গাছকে আমরা এই সময় হার্ড প্রুনিং করতে পারবো এবং কোন কোন গাছকে আমরা হার্ড প্রুনিং করব না। চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত গাছগুলো, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের কোন গাছগুলোকে হার্ড প্রুনিং করা সম্ভব এই সিজনে। বন্ধুরা দেখুন, এই গাছটাকে আমি হার্ড প্রুনিং করেছিলাম এবং হার্ড প্রুনিং করার প্রায় 10 দিনের মাথায় এরকম সুন্দর ডাল আসতে শুরু করেছে। তাহলে এরকম যদি আপনাদের রুট স্টক হয়ে যায়, এরকম বড় মোটা এবং যার শিকড়ের গঠন উপযুক্ত হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছিলো আগে থেকে, সেরকম গাছকে আমরা হার্ড প্রুনিং করতে পারি। এর পাশে দেখুন আর একটা গাছকেও আমি হার্ড প্রুনিং করেছি। দেখুন এই গাছটাকে শুধুমাত্র এই গ্রাফটিংয়ের ওপর থেকেই আমি কেটে দিয়েছি, এখান থেকে কেটে দেওয়া হয়েছে এবং এরপর আর একটা শাখা বেরোচ্ছিল, তার আগাটা আমি সফট প্রুনিং করেছি। এই যে সফট প্রুনিং করেছি, এর ফলে দেখতে পাচ্ছেন আবার নতুন করে গ্রোথ আসছে। আর একটা গাছ দেখুন বন্ধুরা, এটাকেও কিন্তু হার্ড প্রুনিং করা হয়েছে এবং হার্ড প্রুনিং করার জাস্ট কয়েকদিনের মাথাতেই দেখুন কি সুন্দরভাবে আবার ডালপালা ছাড়তে শুরু করেছে। এইগুলো সব কিন্তু নতুনভাবে ডালপালা ছাড়তে শুরু করেছে। তাহলে এই যে পুরনো গাছ দেখুন, এই গাছের রুট স্টক দেখুন বেশ পুরনো, এই গাছের বয়স আনুমানিক 3 বছর হবে। সেজন্যে একে হার্ড প্রুনিং করার সুযোগ পেয়েছি এবং সাহস পাওয়া গেছে। আপনারা চাইলে এরকম পুরনো গাছকে হার্ড প্রুনিং করতে পারেন, তাহলে গাছ আবার নতুন করে বেটার শেপ নিয়ে নেবে। অপরদিকে দেখুন, কোনো গাছ যদি সম্পূর্ণভাবে এরকম শেপে চলে আসে আপনাদের পছন্দ মতো, সেক্ষেত্রে কিন্তু গাছকে হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে সফট প্রুনিং করে আমাদেরকে শেপটাকে মেনটেন করতে হবে। প্রুনিং করেছি কারণ এরা আগে থেকেই মোটামুটি শেপে ছিল। এখানে কিছু ছোট গাছকেও সফট প্রুনিং করা হয়েছে, দেখলে বুঝতে পাচ্ছেন। গাছ যখন ভালো শেপে থাকে তখন সহজেই তাকে সফট প্রুনিং করা যায়, তবে গাছকে শেপে আনতে আমাদেরকে প্রথম দিকে বিশেষ বেগ পেতে হতে পারে। এই গাছটিকে দেখুন বন্ধুরা, এটাকে এখনো পর্যন্ত আমি ছাটিনি, তবে ফুলটা হয়ে গেলে এটাকে ছেটে সফট প্রুনিং করে দেব। আপনাদের গাছও যদি এরকম শেপে এসে গিয়ে থাকে তাহলে আপনারা একে সফট প্রুনিং করবেন। অপরদিকে দেখুন, এই গাছটাকে সফট প্রুনিং করেছি। এই গাছটার বয়স এখনও 1 বছর হয়নি, এটা 7-8 মাস বয়স হবে। এটা আমার থিমা ইয়েলো, আমি এটাকে একটু বনসাই শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। দিকে এরকম ছোট গাছকে কিন্তু কখনোই সফট প্রুনিং ছাড়া হার্ড প্রুনিং করা যাবে না। এই গাছের বয়স এখনও 1 বছর হয়নি, 4-5 মাস হয়েছে। প্রয়োজনে শেপ যদি চলেও আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র প্রুনিং পিঞ্চিং করব যদি আমাদেরকে গাছটাকে বুশি করতে হয়, তো তা না হলে আর কিছুই করার দরকার নেই। এই গাছটাকেও সফট প্রুনিং করা হয়েছে এবং তারপর কিন্তু ডালপালা আবার ছাড়ছে। এই গাছটাকে দেখুন সেমি হার্ড প্রুনিং করা হয়েছে, মানে অর্থাৎ সম্পূর্ণভাবে হার্ড প্রুনিং হয়নি, অল্প হার্ডি পোর্শন প্রুনিং করা হয়েছে। যদিও এই গাছটার বয়স খুব বেশি নয়, 5-6 মাস হবে। যাই হোক, এটা ডিপেন্ড করছে গাছের ডালের ম্যাচুরিটি এবং তার শিকড়ের ম্যাচুরিটির ওপর। এই গাছটা একটা অনেক বড় গাছ ছিল, যদিও এটাকে আমি হার্ড প্রুনিং অর্ধেকটা করে এটাকে ছোট করে দিয়েছি। দেখলে বুঝতে পারছেন বন্ধুরা, এদিকে সব ডাল আমি কেটে দিয়েছি। তবে এটা এই কারণেই করেছি কারণ গাছটাকে আমি ছোট কম্প্যাক্ট করার চেষ্টা করছিলাম, সেই কারণে। অপরদিকে যদি আপনাদের কোনো গাছ দেখুন, এই গাছটার উপরের দিকটা সুন্দর একটা শেপ হয়েছে, মোটামুটি এটাকে কম্প্যাক্ট শেপের কাছাকাছি চলে এসছে, খুব ছোট গাছ, কিন্তু এইখান থেকে দেখুন এর ডালগুলো এই রকমভাবে চলে এসছে। এরকম ক্ষেত্রে এই ডালটাকে আমাদেরকে এরকম জায়গা থেকে কেটে দিতে হবে।
এবং যেহেতু এটা একটা সেনসিটিভ গাছ, সেজন্য এই গাছটাকে কাটার জন্যে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। যদি আমরা ডাল কেটে দেওয়ার পর খুব বৃষ্টি আসে তাহলে গাছটাকে কিন্তু শেডে রাখতে হবে, কারণ তা না হলে এই গাছটার ওই জায়গাটা কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাবে এবং ফাঙ্গাল অ্যাটাকে কিন্তু ডালটা ডাইব্যাক হয়ে যেতে পারে। অপর দিকে দেখুন বন্ধুরা, এই যে একটা এসএসবি পার্পেলের গাছ, এই গাছটা কিন্তু বুশি হয়ে গেলেও কিন্তু এই গাছটা কিন্তু কাটা যাবে না, কারণ এই গাছের পাতা এবং ডাল কিন্তু সেনসিটিভ। সেজন্য এদেরকে সবসময় হার্ড প্রুনিং করা যাবে না, সফট প্রুনিং করতে হবে। আমাদেরকে এরকম জায়গা থেকে কাটতে হবে যদি কাটার প্রয়োজন আসে। তো এই গাছটা দেখুন, উপরন্তু এরকম পুরনো গাছ আমরা চাইলে হার্ড প্রুনিং করে দিতে পারি। দেখুন বন্ধুরা, হার্ড প্রুনিং করা হয়েছে এবং প্রচুর শাখা প্রশাখা বার হতে শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, গাছের যদি একবার শেপ চলে আসে তাহলে কখনোই খুব একটা হার্ড প্রুনিং করার প্রয়োজন হয় না। এক্ষেত্রেও দেখলে বুঝতে পারছেন একে কিন্তু হার্ড প্রুনিং করার প্রয়োজন নেই। এরকম আরও কিছু গাছ আপনারা পাবেন যেগুলোকে হার্ড প্রুনিং করার খুব একটা প্রয়োজন হয় না। দ্বিতীয়ত আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেনসিটিভ গাছের কিন্তু হার্ড প্রুনিং করা যায় না। এই সমস্ত গাছ মোটামুটি 2 বছরের পুরনো, সেজন্য এদেরকে চাইলে আমরা হার্ড প্রুনিং করতে পারি। এরকম গাছ যদি আপনাদের সংগ্রহে থাকে অবশ্যই আপনারা চাইলে হার্ড প্রুনিং করে নিতে পারেন। আবারও একটি গাছ দেখাচ্ছি যেটাতে কিন্তু শেপ অলরেডি এসে গেছে, তবে এটাকে হার্ড প্রুনিং করার প্রয়োজন হয় না, কেবলমাত্র সফট প্রুনিং করে এর আকৃতিটাকে ধরে রাখতে হয়। এর পাশে আর একটা গাছ দেখায়, এটাকেও সফট প্রুনিং করা হয়েছিল। দেখুন বন্ধুরা, গাছ যখন শেপে চলে আসবে তখন সফট প্রুনিং করলেই কিন্তু তাতে আবার রিপিট ব্লুমিং চলে আসে। আমরা এই গরমের সময় যে সমস্ত মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি সেগুলোর মধ্যে জেনারেলি হাড়ের গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার, মাইক্রোনিউট্রিয়েন্টস গ্র্যানিউল বা সিউইড এক্সট্র্যাক্টের যে গ্র্যানিউল পাওয়া যায় সেই সমস্ত মিশিয়ে আমরা একটা ব্যালেন্স খাবার তৈরি করে নিতে পারি। তবে এর মধ্যে সিঙ্গেল সুপারফসফেট একদমই দেয়া যাবে না। চাইলে আমরা অল্প পটাশ দিতে পারি, খুবই অল্প দিতে হবে। সেক্ষেত্রে অল্প বলতে ধরুন 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন পার প্ল্যান্ট, সেইটুকু দিতে পারি। কারণ সিঙ্গেল সুপার ফসফেট অত্যন্ত হিট প্রডিউস করে, এই তীব্র গরমে একদমই দেয়া যাবে না। তাহলে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিতে পারি, ভার্মিকম্পোস্ট দিতে পারি, গোবর সার যদি অনেক পুরনো গোবর সার হয় তাহলেও দিতে পারি, বা পাতা পচা সার দিতে পারি। এই সমস্ত আমরা মোটামুটি সমপরিমাণে মিশিয়ে একটা খাবার বানিয়ে প্রত্যেকটা টবে আমরা 1-150 গ্রাম বা তার একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তবে অবশ্যই গাছের যে গুঁড়িটা আছে, গুঁড়ির সাইড থেকে না দিয়ে একটু দূর থেকে টবের চারদিক থেকে খুঁড়ে দিতে হবে, কারণ এরপরই হচ্ছে বর্ষাকাল চলে আসবে এবং এই ফাঙ্গাস যাতে না লাগে, এই সারগুলো বা মিক্সড ফার্টিলাইজারটাকে পচে যখন এটাকে নিউট্রিয়েন্টস রিলিজ করবে সে সময় যাতে গাছের কাণ্ডটাকে এফেক্ট করতে না পারে, সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে এই ফার্টিলাইজারগুলো দিতে হবে। এবং গাছের যখন হার্ড প্রুনিং বা সফট প্রুনিং যাই করি না কেন, তাড়াতাড়ি গ্রোথটা নেওয়ার জন্যে কিন্তু গাছের ডালে আমরা ব্যালেন্স এনপিকে তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টস অন্তত মাসে একবার স্প্রে করতে হবে। এই সময় দেখবেন খুব তাড়াতাড়ি গাছ সুন্দরভাবে আকৃতি নিয়ে নেবে, যেটা আমরা অন্য সিজনে অতটা পেতাম না। অনেক ক্ষেত্রে দেখা যায় গাছ, পুরনো গাছকে হার্ড প্রুনিং করলে দারুণ সুন্দর একটা শেপ নিয়ে অটোমেটিক সুন্দর ফুল চলে আসে। বোগেনভিলিয়া কিন্তু এখন যেহেতু হাইব্রিডের যুগ, প্রচুর পরিমাণে ফুল প্রডিউস করে সারা বছর। ইভেন বর্ষাকালেও কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। কেবলমাত্র বর্ষাকালে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনার দিকে বিচার করে আমাদের ফুল নেওয়া উচিত নয়। যদি আমাদের গাছ আমরা শেডে ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু গাছ থেকে ফুল নেওয়া কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখুন, আর একটা হার্ড প্রুনিং করা গাছ, দেখুন গ্রোথ কিভাবে চলে আসছে। দেখুন কি সুন্দরভাবে নতুন শুটস বেরোচ্ছে। যদি দেখি গাছ কিন্তু কোনো ডাল নেই, সম্পূর্ণভাবে হার্ড প্রুন করা। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে বোগেনভিলিয়া এবং অন্যান্য ইম্পর্টেন্ট গাছের ইনফরমেশান আপনাদের কাছে অনায়াসেই চলে আসে, এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে সকলকে আর একবার ধন্যবাদ, নমস্কার, দেখা হবে আবার আর একটা ভিডিওয়ে।